ড্রু ম্যাকইন্টারকে কিন্তু আমরা অনেকদিন ধরে দেখতেছি না বা তাকে নিয়ে কথা বলতেছি না, বাট ড্রু ম্যাকইন্টার কিন্তু পিকচার থেকে বাইরে থাকতে চায় না। ড্রু ম্যাকইন্টার একটা পিকচার পোস্ট করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই পিকচারে প্রায় 50,000-এর মতো লাইক হয়ে গিয়েছে। এটা কোন পিকচার? যখন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রেস করেছিল সেই পিকচারটা। আপনারা হয়তো ভাবতেছেন সে রেস করেছে দেখে ড্রু ম্যাকইন্টার এই ছবিটা পোস্ট করেছে, বাট পেছনে যদি দেখেন লিখে আছে ডিএম হাঙ্ক উই মিস ইউ। ডিএম হাঙ্ক মানে যখন সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টার স্টোরি হয়েছিল, সে নিজেকে মানে ড্রু ম্যাকইন্টার নিজেকে ডিএম হাঙ্ক বলে কল করতো। টাইটেল নিয়ে একটা ছবি পেয়েছিল সিএম পাঙ্ক, বাট পেছনে ফ্যানরা ড্রু ম্যাকইন্টারের নাম নিয়ে ট্রল করতেছে সিএম পাঙ্কে, আর সেই জিনিসটাই ড্রু ম্যাকইন্টার তার টুইটারে পোস্ট করেছে। আমি তো ওয়েট করতেছি ড্রু ম্যাকইন্টারকে দেখার জন্য। সে যদি থাকে আসলেই র স্ম্যাকডাউন ভালো লাগে। এক কথায় সে অনেক বেশি এন্টারটেইনিং। আপনাদের কি মনে হয়? আপনারা কি ড্রু ম্যাকইন্টারের জন্য ওয়েট করতেছেন কিনা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে নাইট অফ চ্যাম্পিয়নের কন্ডিশনের বিষয় বলবো। এন্ড নাইট অফ চ্যাম্পিয়ন মেবি পোস্টপোন হতে পারে অথবা ক্যান্সেল হতে পারে। ক্যান্সেল না হলেও রিলোকেট হতে পারে, কারণ যে অনগোয়িং ড্রামা হচ্ছে বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েলের মধ্যে। এখানে আমি ইউএসএ কে মিস করেছি, ইরান ইসরায়েল ইউএসএ এর মধ্যে যেটা হচ্ছে আর কি। আর আপনারা জানেন ইউএসএ নিউক্লিয়ার যে সাইটটা আছে ইরানের, সেখানে বম ড্রপ করেছে। আর এটার জন্য ইরান রেসপন্স করে বলেছে যে আমরাও তোমাদের উপর প্রতিশোধ নিব, মানে ইউএসএ এর যত নাগরিক আছে তাদেরকে তারা ধরবে। আর ইরান কিন্তু মিডল ইস্টে, সৌদি আরবিয়া মিডল ইস্টে, ইসরায়েলও মিডল ইস্টে। আমি এসব বাদ দিয়ে সৌদি আরবিয়ার বিষয় বলি। সৌদি আরবিয়াতে যে নাইট অফ চ্যাম্পিয়ন হওয়ার কথা নেক্সট উইকেন্ডে, সেখানে কিন্তু ডেঞ্জার আছে এবং কন্ডিশন এমন পর্যায়ে এসেছে হয়তো ডাব্লিউডাব্লিউই এটাকে রিলোকেট করতে পারে। এছাড়াও আপনারা যারা ইন্টারনেটে আছেন আপনারা জানেন ফ্যানরা এটা নিয়ে অনেক লেখালেখি করতেছে। তারা বলতেছে যে এই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তারা টিকেওকে বলতেছে যে আপনারা টাকার পিছনে না গিয়ে ইভেন্টটা ক্যান্সেল করেন, কারণ রেসলারদের লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা যদি দেখেন ইরান এবং ইসরায়েলের যে একটা অবস্থা, এটা এমন না যে কালকে পরশু শেষ হবে। ডাব্লিউডাব্লিউই নেক্সট উইকে করতে পারবে। এই ওয়ার্ডটা মাত্র শুরু হলো, জানি না এটা কবে শেষ হবে। ডাব্লিউডাব্লিউই এবং টিকেও যদি টাইম নেয় তাহলে কিন্তু এটা ভালো। আর এই বছরে এটা লাস্ট সৌদি আরবিয়ার ইভেন্ট। ডাব্লিউডাব্লিউই যদি ক্যান্সেল করে এর পরের বছর টানা 4টা ইভেন্ট করে তাহলেও ডাব্লিউডাব্লিউর প্রবলেম হবে না। বাট এখন যদি ক্যান্সেল করে $50 মিলিয়ন তারা পাবে না। আমি যদি ওপিনিয়ন দেই, আমার মতে ডাব্লিউডাব্লিউই এই লসটা এফোর্ড করুক, কারণ সুপারস্টারদের লাইফ বেশি ইম্পর্টেন্ট টাকা থেকে। ডাব্লিউডাব্লিউর কাছে এখন অনেক সময় আছে, তারা ক্যান্সেল করে যদি ইউএসএ তে অ্যানাউন্স করে দেয়, দেখবেন টিকিট একদম সেল হয়ে যাবে। যত নিউজ ইনসাইডার যাই আছে সবকিছু লেটেস্ট আপডেট কিন্তু এটাই। আর যদি জানতে পারি ডার্কশিট থেকে ডাব্লিউডাব্লিউর ইন্টারনাল স্ট্যাটাস কি, অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা কি মনে করেন এইটার উপর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এরপর স্টোন কোলের বিষয় বলবো। আর স্টোন কোল আবার ডাব্লিউডাব্লিউতে একটা ম্যাচের জন্য রিটার্ন করতে পারে। আমি কিন্তু লং টাইম থেকে আপনাদের বলতেছিলাম সে হয়তো একটা ম্যাচ করবে। সে অনেকবার টিস করেছিল, বাট পরে গিয়ে তার নি তাকে বলে দিয়েছে সে ম্যাচ করতে পারবে না, মানে তার ইনজুরির কারণে সে নিজেই বলে দিয়েছে। বাট এখন আবার আপডেট সামনে এসেছে, মেবি স্টোন কোল অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারে রেসেলমেনিয়া 42-তে একটা ম্যাচের জন্য। আর এই আপডেটটা কিন্তু ফাইটফুল করেছে। আমি দেখেছি স্টোন কোল যখন বলেছে যে আমি ম্যাচ করব এর পরের বছর, সবাই বলতেছে যে আমরা একটা রেসেলমেনিয়ার ম্যাচ কার্ড পেয়েছি, মানে ইউএস এর যত ফ্যান আছে সবাই এক্সাইটেড হয়ে গিয়েছে। আমি পার্সোনালি স্টোন কোল ম্যাচ করবে এটা দেখতে ইন্টারেস্টেড না, বাট যদি ফ্যানদের ড্রিম ম্যাচ থাকে অবশ্যই এটা তাদের ড্রিম। আর আপনাদের স্টোন কোলের রিটার্ন এবং ম্যাচের উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর এই বছরে কিন্তু জন সিনা মাল্টিপল ডেটসে অ্যাপিয়ারেন্স হয়েছে, আর কিছু লিমিটেড ডেটস আছে জন সিনার, মানে সে কয়বার আর অ্যাপিয়ার হবে সেগুলো আপনাদের বলে দেই। আপনারা যদি হিসেব করে দেখেন জন সিনার কিন্তু 19 থেকে 17টা ডেট বাকি। জন সিনা এই কয়টা ডেট নিয়ে কোথায় কোথায় অ্যাপিয়ার হবে আপনাদের বলে দেই। 13 তারিখের স্ম্যাকডাউনে জন সিনা অ্যাপিয়ার হবে, দেন নাইট অফ চ্যাম্পিয়নে সে অ্যাপিয়ার হবে। তারপর 18 জুলাইয়ের জন্য জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। এরপর একদম জুলাইয়ের স্ম্যাকডাউনের 18 তারিখের জন্য তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। তারপর আগস্টের 1 তারিখের জন্য তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। যদি আপকামিং অ্যাপিয়ারেন্সের কথা বলেন, এটা তার 4 নাম্বার অ্যাপিয়ারেন্স। তারপর আগস্টের 2-3 তারিখে অবশ্যই সামার স্ল্যামে জন সিনা থাকবে। এখানে কিন্তু 2 দিন সে অ্যাপিয়ারেন্স করবে না, হয়তো নাইট 1-এ অথবা নাইট 2-তে, এটা তারা শিওর না, তাই 2 এবং 3 লিখেছে। তারপর আগস্টের 8 তারিখে এগেইন জন সিনা অ্যাপিয়ারেন্স করবে, এটা 6 নাম্বার অ্যাপিয়ারেন্স। তারপর 7 নাম্বার অ্যাপিয়ারেন্স হচ্ছে আগস্টের 22 তারিখ। তারপরে আবার
অগস্টের 29 তারিখে জন সিনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে স্ম্যাকডাউনের জন্য এবং লাস্টে সোজা ক্ল্যাশ ইন প্যারিস মানে অগস্টের 31 তারিখ। এখানে দেখেন জন সিনার অলরেডি 10টা অ্যাপিয়ারেন্স হয়ে গিয়েছে আর 9 থেকে 8টা বা 7-8টা অ্যাপিয়ারেন্স বাকি। যদি এই 7-8টা অ্যাপিয়ারেন্সের মধ্যে ধরেন অবশ্যই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে কমপ্লিট করবে, এটা তার লাস্ট অ্যাপিয়ারেন্স হবে। একটা জিনিস ভালো হয়েছে, আমরা জানি সিনা কোন জায়গায় আসবে, যেহেতু আর কিছু লিমিটেড শিডিউল আছে জন সিনার কাছে। আমরা তার টিভি টাইম অথবা তার সেগমেন্ট অথবা তার রেসলিং সবকিছু যেন এনজয় করি। আর যারা জন সিনার ফ্যান, আমি জানি না লাস্টে যখন জন সিনা চলে যাবে তাদের রিয়াকশন কি হবে। এরপর WWE টপ 10 হিলের কথা বলবো, আর এই লিস্টটা ওয়াচ মোজো করেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নাম্বার 1 এ সে জন সিনার হিল টার্নটা রেখেছে, তারপর নাম্বার 2 এর হল্ক হোগানের হিল টার্ন এবং সে তারপর NW কে জয়েন করেছিল। নাম্বার 3 তে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের হিল টার্ন, সে ফেন্স মিকম্যানের সাথে জয়েন করার জন্য হিল টার্ন করেছিল। তারপর নাম্বার 4 এ স্যাথ রলিন্সের হিল টার্ন শিল্ডের এগেইনস্টে, আর এই হিল টার্নটা কিন্তু অনেক বেশি আইকনিক ছিল। তারপর নাম্বার 5 এ সার্জাস স্লটনের হিল টার্ন, তারপর 6 এ আছে মার্ক হেনরির ফেক রিটায়ারমেন্ট এবং সে জন সিনার এগেইনস্টে হিল টার্ন করেছিল। তারপর নাম্বার 7 এ কোফি এন্ড জেভিয়ারের হিল টার্ন বিগের এগেইনস্টে। আমি বলবো কোফি এবং জেভিয়ার আর বিগির যে হিল টার্ন অত বেশি আইকনিক হয়নি, WWE চাইলে এটা আরো বেশি আইকনিক করতে পারতো। তারপর নাম্বার 8 এ কেভিন ওয়েন্সের হিল টার্ন অন স্যামি জানের এগেইনস্টে, আর অবশ্যই ওই সময় এটা আমার স্পষ্ট মনে আছে আর এটা অনেক বেশি আইকনিক। নাম্বার 9 এ সিএম পাঙ্কের হিল টার্ন, সে অ্যাটাক করেছিল রককে রয়ের 1000 এপিসোডের দিন। তারপর নাম্বার 10 এ বাতিস্টা টার্ন করেছিল রে মিস্টেরিওর এগেইনস্টে। আমার কাছে মনে হচ্ছে সে রিয়াকশন এবং কেমন বড় মোমেন্ট ছিল সেই হিসাবে লিস্টটা করেছে। আমার হিসাবে এই লিস্টটা অনেক বেশি অ্যাকুরেট, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এভলিউশনের বিষয় বলবো, আর লিভ মর্গানের একটা ইনজুরির জন্য সবকিছু নষ্ট হয়ে গিয়েছে এক কথায় বলতে পারেন, বা সবাই জানেন এভলিউশন একদম রেডি হয়ে গিয়েছিল। WWE জাস্ট ডেট অনুযায়ী এই শোটা বা এই ইভেন্টটা আমাদের সামনে করাতো এবং আপডেটটা রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে করেছে, আর অবশ্যই এটা ডেভ মেডিসার করেছে। এখানে বলা হচ্ছে কার্ডটা আপ ইন দি এয়ারে আছে, মানে WWE জানে না তারা কোথায় কি করবে। আর আপনারা জানেন লিভ মর্গানের একটা ম্যাচে হওয়ার কথা ছিল এভলিউশনে, সেটা নিকি বেলার এগেইনস্টে, বাট WWE সেটা করতে পারবে না এখন। আর এটাও বলা হচ্ছে WWE নতুন করে বা তাদের যে ক্রিয়েটিভ রাইটাররা আছে সবাই নতুন করে স্ক্রিপ্ট লিখবে। আমার কাছে মনে হচ্ছে না লিভ মর্গানের জন্য এভলিউশনের উপর এফেক্ট পড়ে, বাট নিউজ তো এমনটাই আসতেছে যে এফেক্ট পড়েছে। বুঝতেছি না WWE এর মধ্যে ইন্টারনালি কি হচ্ছে, যদি আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপর বাতিস্তার বিষয় বলবো, আর আপনারা জানেন বাতিস্তা তার সাইজটা অনেক বেশি কম করে নিয়েছিল, বাট রিসেন্টলি তার নতুন কিছু ছবি এসেছে। আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন, বাতিস্তার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে মাউন্ট, আর তার যে বডি সেই হিসাবেই সে ছবিগুলো পোস্ট করেছে। এবং আপনাদের এটাও বলে দিই, সে এইসব ছবি যখন পোস্ট করেছে অনেকেই কমেন্ট করতেছে বাতিস্তা আগের মতো আর নেই, তাকে দেখা যায় না, মানে সে তার পিক সময় যেমনটা ছিল। আমার কাছে তাদের জন্য অ্যান্সার আছে, বাতিস্তা যদি আগের বডিটা নিয়ে আসার জন্য কাজ করে তার লাইফটাই শেষ হয়ে যাবে এবং সে ইয়াং এজে সে অনেক বেশি সাপ্লিমেন্ট ইউজ করতো, আর এখন তো সেটা নেওয়ার দরকার নেই, তার হেলথ আগে। আমার কাছে বাতিস্তার বডি এখনো ভালো লাগতেছে, আগেও ভালো লাগতো। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।